প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব নতুন নির্বাচন কমিশন ও সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশন গঠন হয়েছে, শপথ নিয়েছেন আজ, কেমন হলো? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি করে দেওয়া হয়েছিল, এটা সম্ভবত একটু ভালো হতো এই সংস্কারের রিপোর্টটা আসলে পরে। আমরা শুরুতে বলেছিলাম যাদের নেতৃত্বে এই সংস্কার কমিশনটা হয়েছে, এটা যদি সরাসরি তাদেরকে নির্বাচন কমিশনেই দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তারা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতেন। যেহেতু করা হয় নাই, সেক্ষেত্রে কমিশনের সংস্কার প্রস্তাবনাটা আসলে পরে সার্টেনলি নিয়োগ প্রক্রিয়া কমিশনার করা হতে পারেন, সেই ক্রাইটেরিয়া নিয়ে সেখানে কিছু সুপারিশ থাকতো, এটা হতে পারত। তারপরও যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাজ লেড, যিনি আসলে এক্সিস্টিং সুপ্রিম কোর্ট জাজ, তাকে দায়িত্ব দিয়ে সার্চ কমিটি করবার ব্যাপারটা দেখলাম যে অনেকে পজিটিভলি নেন নাই। কিন্তু ওনারা লোক ভালো না, অথবা অসৎ, অথবা ওনাদের গুড ফেইথের কোনো ঘাটতি আছে, সেটা আমি বোধ করছি না। আর একটা বিষয় এসছে, সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার যাদেরকে করা হয়েছে, তারা অলমোস্ট কেউই দেশবাসীর কাছে পরিচিত না। যাদেরকে আমরা ধরে ন্যাশনালি চিনি, নির্বাচন কমিশন নিয়ে কাজ করেছেন, এমন একটা বিষয় এসছে। এর মানে আমি বলবার চেষ্টা করছি না তারা যোগ্য না, কিন্তু চিনলে যেভাবে জাতির একটা ব্যক্তির উপরে আস্থাটা তৈরি হয়, সেই আস্থার জায়গাটা হয়তো তৈরি করতে হলে ওনাদেরকে আরেকটু এফর্ট দিতে হবে, ওনারা প্রমাণ করতে হবে যে ওনারা আসলে এই কাজের জন্য যোগ্য। আর একটা কনসার্ন এসছে যে অধিকাংশ রাজনৈতিক দল যে নামগুলো প্রস্তাব করেছেন, তেমন অলমোস্ট কাউকেই এই কমিশনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হয় নাই। 5 জনের ভিতরে তেমন কেউই নাই। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি কার পরামর্শে ওনারা এটা করেছেন? তাহলে সার্চ কমিটি, প্রস্তাবনা, তালিকা, শর্টলিস্ট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক করবার সুযোগ ছিল। তো এখন এই পর্যায়ে হচ্ছে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের কাজের রোডম্যাপ তৈরি করেন, আপনারা কি করতে চান। এর ভিতরে বড় স্টার্টিং পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন, স্টেক হোল্ডারদের সাথে বসেন, ছাত্রদের সাথে, পেশাজীবী যারা আছেন, সুশীল সমাজ আছেন, নাগরিক সমাজ আছেন, গণ অভ্যুত্থানের পক্ষে অসংখ্য সংগঠন এখন অ্যাক্টিভলি কাজ করছেন। তাদের প্রত্যাশাগুলো কি নির্বাচনকে ঘিরে, সেগুলো নিয়ে তারা শোনা দরকার, কথা বলা দরকার। আবার নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন আছে, তারাও কিভাবে একসাথে এই দুইটার টিম একজনের সাথে আরেকজন মিলে কাজ করতে পারে এবং একটা মতৈক্যের জায়গাতে যেন তারা আসতে পারে, সেটাও তাদেরকে মাথায় রাখতে হবে। দেখা গেল যে কমিশন সরাসরি চিফ অ্যাডভাইজারের কাছে রিকমেন্ডেশন দিচ্ছেন, আবার নির্বাচন কমিশনাররা যারা আছেন, কমিশনের টিম আবার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে ভিন্ন কথা বলছেন। এই ধরনের দ্বৈততা যেন ওনাদের মধ্যে তৈরি না হয়, এই সমন্বয়টা থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে আসলে ওনারা কী করবেন। আমাদের কাছ থেকে প্রত্যাশার জায়গা হচ্ছে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কতগুলো মৌলিক কাজ আছে। একটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটা বিতর্ক চলছে, যে বর্তমানে চলমান যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম আছে ওয়েস্টমিনিস্টার মডেলের, এই প্রক্রিয়ার নির্বাচনটা চলবে না বিকল্প প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের যে জিনিসটা আসছে, আনুপাতিক সংখ্যানুপাতিক যে ধারণাটা, সেই পিআর মডেলে নির্বাচনটা হবে। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়ার ব্যাপারটাতে তাদেরকে একটা পজিশন নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইভিএম, স্বচ্ছ ব্যালট নিয়ে দুইটা ভিন্ন ভিন্ন খুব স্ট্রং মত আছে, এই বিষয়টা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে তাদেরকে কথা বলে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে, কাঠামো আছে, সেই কাঠামোটা আসলে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য, সেটা তাদেরকে ভাবতে হবে। চতুর্থত হচ্ছে যে আপনার ভোটার তালিকা একটা হিউজ কাজ, 12 কোটি 10 লাখের বেশি ভোটার আছে, এর সাথে হয়তো কয়েক কোটি যোগ বিয়োগ হবে, কারণ হচ্ছে প্রচুর ভুয়া ভোটার আছে। যেমন নতুন তরুণদের ভিতর থেকে একটা বড় জনগোষ্ঠী গণ অভ্যুত্থানের পরে যারা ভোটার হবেন,
এই জনগোষ্ঠীকে এখানে ইনক্লুড করতে হবে। তো এই প্রক্রিয়ার সাথে তো ইউজুয়ালি হালনাগাদের সাথে সেনাবাহিনী ইনভলভ হয়। তো এখন আমাদের সশস্ত্র বাহিনীর টোটাল ডেপ্লয়মেন্ট ক্যাপাসিটি কিন্তু পুলিশিংয়ের কাজে ব্যয় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে নির্বাচনের কাজে, ভোটার তালিকা হালনাগাদ করবার কাজে এঙ্গেজ করা যাবে সেই জায়গাটা ভেবে দেখা দরকার। ভোটার তালিকা অথবা এনআইডি যে আলাদা কার্ড আছে, এটা কিন্তু আপনার একসাথে করে ফেলার কথা, কিন্তু বহু বছর থেকে আমরা স্মার্ট কার্ড পাচ্ছি না। তো যেহেতু এটা ইলেকশন কমিশনের অধীনে, তার এই অ্যাডমিনিস্ট্রেশনটা মোকাবেলা করতে হবে তাকে। এরপরে তার একটা চ্যালেঞ্জ আছে হচ্ছে যে আপনার যেটা আমরা বারবার বলছি যে এই যে 12 কোটি 10 লাখ মানুষকে আমরা ভোটার বলছি, তারা আসলে চিন্তায় ভোটার কিনা। তাদেরকে যদি আমরা চিন্তায় ভোটার করতে না পারি, তাহলে সংখ্যায় ভোটাররা কিন্তু কেনাবেচা হয়ে যাবে। তারা বিকাশে কেনাবেচা হবে, তারা নগদে কেনাবেচা হবে, তারা ফুসপানি, বিড়ি, সিগারেট, পানে কেনাবেচা হবে, তারা বিরানি, অটোতে যাওয়া আসায় কেনাবেচা হবে, তারা বিভিন্ন বংশীয় রাজনীতি, পুরাতন আমলের অতীত রাজনীতি, এই রাজনীতিতে কেনাবেচা হবে। তো তাদের একটা বড় কাজ হচ্ছে এই 12 কোটি 10 লাখ মানুষকে সংখ্যার ভোটার থেকে চিন্তার ভোটার বানানো দরকার। যে এইটা হচ্ছে একটা মৌলিক পরিবর্তনের জায়গা, যে আদারওয়াইজ এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য বারবার আমাদেরকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, এটা আবার করতে হবে, কেনাবেচার রাজনীতি আবার ফিরে আসবে। সর্বশেষ যেটা বলবো তাদের কাছে আমাদের প্রত্যাশার জায়গা, সেটা হচ্ছে আমাদের নির্বাচনটা প্রচণ্ড সহিংস হয়ে গেছে, প্রচণ্ড অর্থ, কালো টাকার কাছে কেনাবেচা হয়ে গেছে। অতএব আমাদের নির্বাচনের ক্যাম্পেইন মডেলটাকে কিভাবে কেন্দ্রীভূত করা যেতে পারে, কিছু কমন মোড অফ ইলেকশন ক্যাম্পেইনে আসতে হবে, যেটা করতে পারলে আমরা ইলেকশনটাকে সস্তা করতে পারবো। ভদ্র সজ্জন মানুষরা নির্বাচনে আসবেন, যেখানে ভায়োলেন্সের শিকার থাকবে না। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিয়ে একটা ইলেকশন করা যাবে। এই রকম একটা মডেল ক্যাম্পেইনে আমাদেরকে আসতে হবে। এই প্রত্যেকটা বিষয়কে নিয়েই হচ্ছে স্টেক হোল্ডার মিটিং দরকার নির্বাচন কমিশনার। জি, অনেকগুলো প্রসঙ্গ এসেছে রেজাউল করিম রানী, আপনি কিভাবে দেখেন এই সমালোচনাটা আছে যেটা শুরুতেই ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যেটা সংস্কার কমিশন তো করা হয়েছে নির্বাচন নিয়ে, তাদের সুপারিশের আগেই আবার কমিশন গঠন হয়ে গেল। তো এই দুটো, তার মানে একটা সংস্কার কমিশন কাজ করবে, নির্বাচন কমিশনও কাজ করবে। তো অনেকগুলো প্রসঙ্গ এসেছে, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। দীপ্ত টিভির দর্শক শ্রোতা যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। ফুয়াদ ভাই অনেক ডিটেল আলোচনা করলেন এবং সেই আলোচনায় মোটামুটি নির্বাচন কমিশন কেন্দ্রিক যে পয়েন্ট সেগুলো চলে আসছে। তারপরেও আমি যদি কয়েকটা জায়গায় শুধু একটু অ্যাড করি, সেটা প্রথম কথা হলো যে আমাদের এখানে নির্বাচনের যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা মধ্যে দিয়েই কিন্তু একটা নির্বাচনিক স্বৈরতন্ত্র আমাদের কায়েম হয়েছে। ফলে এখানে নির্বাচন এইটা আলোচনা এর আগেও আমরা করছি, ফুয়াদ ভাইও করছে। দেখেন, নির্বাচনকে বলা হয় উৎসব মুখর ব্যাপার। হ্যাঁ, নির্বাচন তো উৎসবের ব্যাপার না, এটা তো যাত্রা সিনেমা ব্যাপার না। নির্বাচন উৎসব মুখর হবে কেন? এটা একটা নাগরিক অধিকার প্রয়োগের এমন একটা সিরিয়াস ব্যাপার, যার মধ্য দিয়ে ক্ষমতায় কে আসবে এবং কে যাবে সেটা ডিসাইড হচ্ছে। সিরিয়াস এক্সারসাইজ, এটা সিরিয়াস এক্সারসাইজ, সিরিয়াস বিজনেস। সেটাকে আপনি উৎসব, আনন্দমুখর পরিবেশে ইলেকশন, মিডিয়াও দেখবেন যে আনন্দ প্রচারের জন্য, মানে অ্যাজ ইভ এটা যাত্রা দলের খবর প্রচার করতেছে এরকম। আমি এইবার আমেরিকার ইলেকশন সময় আমেরিকাতে ছিলাম, নিউ ইয়র্কে ছিলাম। তো সৌভাগ্যক্রমে আমি ইলেকশন দেখছি। তো ওইখানে লোকাল মিডিয়ার লোকজন আমাকে জিজ্ঞেস করতেছিল কেমন ইলেকশন দেখতেছেন। তো আমি বললাম যে এটা কি ইলেকশন, এত বড় দেশ, এত বড় ইলেকশন, কোনো লাশ নাই, কোনো মার্ডার নাই, কোনো রক্তারক্তি নেই, এটা কোনো ইলেকশন? ইলেকশন বলে তার মানে কি? আমি যে দেশ থেকে আসছি, আমাদের এখানে ইলেকশন মানেই হইলো লাশ পড়বে। বাংলাদেশের ইতিহাসে একটা ইলেকশন আপনি বলতে পারবেন যে একটা লাশ পড়ে নেই? একটা ইলেকশনও বলতে পারবেন না। জাতীয় ইলেকশন তো বটেই, লোকাল নর্মাল মেম্বার চেয়ারম্যান ইলেকশনও হানাহানির ঘটনা ঘটে, প্রাণনাশ না হইলেও হানাহানির ঘটনা ঘটে। তার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং ইলেকশন, এই দুইটার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা বড় ফারাক বা ঘাটতি রয়ে গেছে। সেইটার যে ইঙ্গিতটা ফুয়াদ ভাই দিলেন, যে আমরা ভোটারকে যেরকম সংখ্যায় আকারে আপনারা চিহ্নিত করি বা দেখি, ফলে ভোটারকে না বেচা বা ভোটারকে নিজের দিকে নেওয়ার যে প্রবণতা, সেটার মধ্য দিয়ে কিন্তু অনেক সময় আপনার
সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে না বা হয় না। তো আমি সংস্কারের ইয়াতে আসবো পরে, কিন্তু আগে হলো আমাদের এখানে ভোটার থেকে নাগরিক হওয়া, একজন ভোটার মানে ধরেন আমি বলতেছি যে ধরেন এই যে আমেরিকান ইলেকশন দেখলাম, সেই ইলেকশন দিনটাকে অন্য 8-10টা দিনের থেকে আলাদা মনে হইল না, কিন্তু সবাই সবার মতো করে ভোট দিচ্ছে এবং কেউ কেউ তো আগেই ভোট দিয়ে দিচ্ছে মেইলে ইয়েতে। হ্যাঁ, তো ফলে এখন ভোট প্রক্রিয়াটা স্বচ্ছ করা অনেক সহজ, পৃথিবীতে অনেক মডেল আছে। হ্যাঁ, তো ফলে আমরা এমন প্রক্রিয়া রাইখা দিছি যাতে করে ভোটে মানে ইলেকশন কারচুপি যাতে করা যায় সেরকম সিস্টেম আমরা রাইখা দিছি। মানে ইলেকশন চাইলেই পৃথিবীর বহু দেশে, আপনার নাম বলার দরকার নেই, পৃথিবীর বহু দেশ, মানে কয়টার নাম বলবেন, আপনি চাইলেও ইলেকশন রিগিং করতে পারবেন না, মানে আপনি যদি শত চেষ্টাও করেন। কিন্তু আমরা এমন সিস্টেম বানাইছি 54 বছরে যে চাইলেই যেন আমি রিগিংটা করতে পারি, সেইটা ইভিএমের নামে পারি যেন, সেইটা আপনার ধরেন যে নতুন ভোটার হালনাগাদ তালিকা করার মাধ্যমে যেভাবে পারি, বা ধরেন সিট পুনর্বিন্যাস যেটাকে বলে ডেমোগ্রাফি চেঞ্জ করা, বা আসন পুনর্বিন্যাসের মাধ্যমে পারি, নানাভাবে আমরা এটা করতে পারি। ফলে আমাদের এখানে ডেমোক্রেটিক স্পিচটা কখনো এইভাবে ছিল না। ফলে আপনি যতই সংস্কার করেন, হ্যাঁ ডেফিনেটলি সংস্কার দ্রুত এই কমিশন গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিল। এটা আমার মনে হয় যে নির্বাচিত মানে রাজনৈতিক দলগুলো এই সরকারের আচরণকে হয়তো রহস্যজনক আচরণ মনে করতেছিল, কারণ অনেকেই, আমি অনেক টেলিভিশনে অনেক তথাকথিত বিশিষ্ট নাগরিকদেরও বলতে শুনছি যে নির্বাচনের জন্য কিন্তু কোনো অভ্যুত্থান হয়নি। তার মানে দেখেন, আর যখন সংস্কার বারবার বলা হয়, হ্যাঁ আপনার 111-এর সংস্কারের একটা অভিজ্ঞতা আছে রাজনীতিবিদদের, তারপরে হইল আপনার -2 একটা ব্যাপার আছে, -2 খেলোয়াড়রা এখনও যে ইনঅ্যাক্টিভ সেটা বলা যাবে না। তো ফলে সব মিলে রাজনৈতিক দলগুলোর একটা অনাস্থার জায়গা আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং রাজনৈতিক দলগুলো বিপ্লবী পার্টি না, এবং তারা বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারবে সেটা মনেও করে না। তাদের একমাত্র ক্ষমতা আসার পদ্ধতি হলো নির্বাচন, জনগণের ম্যান্ডেট ভোট, সেটা তারা এনশিওর করতে চায়। তো সেই জন্য তারা বারবার প্রেশার দেয়, নির্বাচনটা কবে হবে, নির্বাচনের ব্যাপারে কথা কি, হ্যাঁ সংস্কার আপনি যা করেন ঠিক আছে অসুবিধা নাই, আগে নির্বাচনের কথাটা বলেন শুনি। তো এখন অবস্থার এমন জায়গায় গেছে যে আসলে কথাবার্তায় হয়তো কাজ হবে না, ডিরেক্ট একটা অ্যাকশন দেখানো দরকার। এই জন্য হয়তো তড়িঘড়ি করে এরকম কমিশনই গঠন করে ফেলা হইল। জি, আপনার কাছে আবার আসবো। আমি এই প্রসঙ্গ ধরেই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে কথাটা বলতে চাই। আপনি যদি খেয়াল করে থাকেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশের দুটো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছেন। এক জায়গায় উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, যদি বলে নির্বাচন দেওয়া, তাহলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা একটু বিরক্ত হয়ে গিয়েছেন যে রাজনৈতিক দলগুলো থেকে যে জন আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হলো সেদিকে তারা যত না নজর দিচ্ছে, কবে নির্বাচন হবে, কবে রোড ম্যাপ দেওয়া হবে, এটা বারবার বলাতে তারা এক ধরনের প্রেশার ফিল করছে। এবং প্রধান উপদেষ্টা কিছুটা বিরক্ত হয়েছেন বলে অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এবং রেজাউল করিম রনিও যেটা একটু বললেন যে মনে হয় রাজনৈতিক দলের চাপের থেকে একটু বাঁচার জন্য এটা করেছে। তা আপনার কি মনে হয় যে এখন এই যে যারা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও তো রাজনীতিবিদ, আপনারাও বলেন, আপনাদের দিক থেকেও দাবি দেওয়া আছে, এখন কি আসলেই কি সরকারের উপরে চাপের কারণেই তারা এদিকে গেলেন? একটা বিষয় দেখেন যে রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ক্ষমতায় যাবার দাবি করাটা এটা খুব মানে অন্যায্য না। বিশেষ করে যেখানে ধরেন 17 বছর থেকে ভোট নাই, নির্বাচন নাই, গণতন্ত্র নাই, বিএনপি সবচেয়ে বড় দল আকারে, সে তো ন্যায্যতার ভিত্তিতেই ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে। অতএব সেখান থেকে বিএনপির মতো রাজনৈতিক দল যদি এটা দাবি করেন, এই দাবির মধ্যে ন্যায্যতা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে 111-এর এক্সপিরিয়েন্সের কারণে বিএনপির মধ্যে একটা আশঙ্কা আছে যে ক্ষমতার এত কাছাকাছি এসেও তারা আবার ক্ষমতা থেকে বঞ্চিত হয় কিনা, অতএব সেই ভয়টা তাদের মধ্যে কাজ করছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার সংস্কার এবং নির্বাচনের ভিতরে আমি আসলে কোনো তফাৎ দেখি না, কারণ সংস্কার শব্দের ভিতরেই নির্বাচন রয়ে গেছে, এটা উজ্জ্বল রয়ে গেছে ওখানে। তো এই জন্য এই যে ডাইকোটমিটা তৈরি করা হচ্ছে যে সংস্কার এক জিনিস এবং নির্বাচন আর এক জিনিস, সেটা আমি বোধ করছি না। কারণ নির্বাচন রিলেটেড যত কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার ইতোমধ্যে সেগুলো নেওয়া হয়েছে, এবং সংস্কারের মধ্য দিয়েই কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা ছাড়া আর একটা চলতে পারবে না। প্রফেসর ইউনূসকে
এইটা প্রেশার আকারে দেখার আমার মনে হয় প্রয়োজন নাই অন্তর্বর্তীকালীন সরকারকে। রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবে, নাগরিকের সাথে রাষ্ট্রের একটা চলমান দাবি দেওয়ার সম্পর্ক আছে। এই যে সারা দেশে বিভিন্ন বিষয়ে আন্দোলন হচ্ছে, অধিকাংশ আন্দোলনের মধ্যে ন্যায্যতা আছে, আবার এই ন্যায্যতার ভিতরে একটা আওয়ামী স্যাবোটাজও আছে, একটা নাশকতাও আছে। বর্তমান বাংলাদেশে দেখেন যে অটো রিক্সা যারা চালাচ্ছেন তারা একটা আন্দোলন করছেন, তাদেরকে মূল সড়কে, তারা তো সাইড রাস্তাগুলোতে গাড়ি চালাতে পারেন, কোনো সমস্যা নাই, মূল সড়কে, মহাসড়কে, ফ্লাইওভারে তাদেরকে গাড়ি চালাইতে দিতে হবে। এখন দাবি তো হইতেই পারে, নাগরিকরা দাবি করতে পারেন, দাবির ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবিটা যে ন্যায্য না, এই দাবিটাকে যে টাকা পয়সা দিয়ে মোবিলাইজ করছে এরকম তদন্ত খোঁজখবর অথবা গোয়েন্দা খোঁজখবরও কিন্তু আমরা পাচ্ছি, যেটার পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে অটোরিকশা যাদেরকে করা হয়েছে। কারণ হিস্টোরিক্যালি এই লক্ষ লক্ষ অটোরিকশাকে কিন্তু অবৈধভাবে নিবন্ধন দিয়ে ঢাকাতে এবং বিভিন্ন সড়কে গাড়ি চালানোর সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগের শ্রমিক লীগ। অতএব ওই সম্পর্কটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? যে দাবির ভিতরে অন্যায্যতা আছে, কিন্তু এটা তো নাগরিকদের দাবি, এইটাকে ম্যানেজ করার মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র। অতএব রাজনৈতিক দল নির্বাচন চাইবে, ডেডলাইন দেন, রোডম্যাপ ঘোষণা করেন, ফাইন, করতে হবে, তাদের সাথে কথাও বলতে হবে, ডায়ালগও চালাইতে হবে, সংস্কারও করে যেতে হবে। এখানে এটার ভিতরে কোনো ডাইকোটমি দেখবার কোনো সুযোগ নাই। নার্ভ এতটুকু শক্ত না হইলে রাষ্ট্র চালানো যাবে না। এটা রাষ্ট্র পরিচালনা খুব একটা ব্রুটাল রিয়ালিটি। এটা ভদ্রলোক, খুবই অতি ভদ্র, অতি নম্র, অতি সফট তাদের জন্য, এবং যারা খুব দুর্বল হৃদয়ের অধিকারী তাদের জন্য রাষ্ট্র না। রাষ্ট্রটা হচ্ছে খুব জটিল একটা জায়গা। কিন্তু যাদেরকে নেওয়া হয়েছে তারা কি মনে করেন তাদের নার্ভ এত শক্ত আছে? সেটাতে তারা অনেকে চ্যালেঞ্জ বোধ করছেন, কারণ তারা সবসময় আরবান এলিট একটা সোসাইটি থেকে বেড়ে উঠেছেন, তারা এসি রুমে কাজ করে অভ্যস্ত, দেশে বিদেশে ট্রিটমেন্ট নিয়ে অভ্যস্ত, তারা বিদেশ থেকে পানি এনে খেয়ে অভ্যস্ত, যখন তখন ভিআইপি ক্লাসে চড়ে অভ্যস্ত। এই জনগোষ্ঠীর জন্য অবশ্যই একটা জনরাজনৈতিক রাষ্ট্র তৈরি করা এবং সেখানে কাজ করাটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের যেটা আছে, তাদের গুডউইল আছে, তাদের প্রচণ্ড আন্তরিকতা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, তারা প্রফেশনালি অনেক সাউন্ড, যার যার জায়গা থেকে দেশটাকে বদলে দেওয়ার যে একটা অদম্য আকাঙ্ক্ষা সেটা তাদের মধ্যে আছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ওনারা যেটা বলছেন এই কথার ভিতরে আমি কোনো দ্বৈততা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল এটা বলবে, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আসবে। আর একটা প্রেশারের জায়গা হচ্ছে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন যেটা আছে। আমরা হিন্দু পত্রিকার কথা আপনি রেফার করেছেন, আরও কিছু গণমাধ্যমে রিসেন্টলি যে ইন্টারভিউগুলো এসছে, এর প্রত্যেকটা ইন্টারভিউর কোশ্চেনিয়ার মেক করলে দেখবেন যে সম্ভবত আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মিটিং, সেই মিটিংয়ের ধারাবাহিকতায় প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। হিন্দু পত্রিকা অত্যন্ত প্রমিনেন্ট একটা ইন্ডিয়ান নিউজ পেপার, কিন্তু তার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা রয়ের অফিসিয়ালরা এই প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে। সেখানে ন্যূনতম অ্যাটেম্প দেখলাম না যে তারা বাংলাদেশে জুন, জুলাই, আগস্টে ঘটে দেওয়া যে পাহাড়সম পরিবর্তন, যে ল্যান্ডস্লাইড চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝবার কোনো অ্যাটেম্পট আমি সেখানে দেখলাম না। তারা বুঝবার চেষ্টা করলেন না যে কেন ভারত সরকার 16 বছর একটা অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিবাদী রেজিমকে সাহায্য করেছে, কেন দুই দেশের জনগণের সম্পর্কটাকে মুখোমুখি করে দেয়া হলো। সম্পর্কটা তো ব্যক্তির দলের না, সম্পর্ক তো ওই রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের, ওই জনগণের সাথে এই জনগণের। অতএব দুই দেশের জনগণকে এইরকম একটা ভ্রান্তিমূলক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার পিছনে যে ভারত দায়ী, ভারতের প্রশাসন দায়ী, এইটা তারা বুঝবার চেষ্টা করলেন না। অতএব সেই জায়গাতে হিন্দু পত্রিকার সাথে সাক্ষাৎকারের প্রসঙ্গে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, বিএনপির কথা বলেছেন, তারা একটা বড় দল, তারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় আমরা তাদের মতকে অগ্রাহ্য করতে পারবো না। অথবা টাইমসের সাথে ইন্টারভিউতে বলেছেন যে তারা যদি রিফর্ম না চায় আমি তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাব, আমি তো এটা নিয়ে আমার তো মাথা ব্যথা নাই, আমি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে এসেছি। উনি আল জাজিরাতে বলেছেন টার্মের ব্যাপারে, সেটা 4 বছর হোক, তার থেকে কম হোক, জনগণ যা চাইবে তাই হবে। তো আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের পজিশন ভেরি ক্লিয়ার। তারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নাগরিক সমাজ, পলিটিক্যাল স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়েই নির্বাচনটা দিতে চান। রেজাউল করিম রনি, যে প্রসঙ্গটা একটু পরে আলোচনা করব বলে ভেবেছিলাম, যেহেতু ব্যারিস্টার ফুয়াদ প্রসঙ্গটা তুলেছে, এই জন্য আপনার চিন্তাটাও একটু নিয়ে নিই। সেটা হলো, একটা হলো যে এই যে
আন্দোলন এখন যেটা আছে ঢাকা শহর, ঢাকার বাইরে এই যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যেটা, এটা হচ্ছে যেটা পদ বলেছেন যে একটা হচ্ছে যে মানুষের ন্যায্য দাবি, এবং ন্যায্য দাবির মধ্যে কিছু কারো কারো আবার ইনভেস্টমেন্ট আছে যারা এটাকে অন্যভাবে তুলতে চায়। এইটা একটা প্রসঙ্গ। এটা অনেকে এটাকে এইভাবে ন্যারেটিভ করতে চান যে এটা তো আসলে রুটি রুজির ব্যাপার ইত্যাদি ইত্যাদি। একই সাথে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা প্রসঙ্গ, এই দুটো ব্যাপারেই আপনার মতামত জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে দেখেন, নাগরিকদের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, এটা স্বাভাবিক, যেটা ফুয়াদ ভাই অ্যাড্রেস করলো। কিন্তু দেখেন, নাগরিক এবং আওয়ামী লীগের এখন কিন্তু আশঙ্কা থেকে যায় এর মধ্যে আওয়ামী ইন্ধন আছে কি না, হ্যাঁ, বা ফ্যাসিবাদের সেই আপনার ছদ্মবেশে নানাভাবে আপনার কি বলে যে ফেরা আসার যে প্রবণতা আমরা দেখলাম, হ্যাঁ, সেগুলোরই লক্ষণ আমরা যে কোনো আন্দোলনে আছে কিনা সেটা একটা সন্দেহ থাকে। তো সেটার সন্দেহ থাকাটা স্বাভাবিক। কারণ হইলো আওয়ামী লীগকে দেখেন, আগামী দিনে, এই কথাটা বারবার বলি, আগামী দিনে রাজনৈতিক দলগুলোর বা বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন নিচ্ছে তার আলোকে। আওয়ামী লীগকে আপনি কীভাবে ডিল করছেন তার আলোকে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় হবে। তো সেই দিক থেকে আমাদের বড় বড় দলগুলো মাশাআল্লাহ ফেল করছে। আওয়ামী লীগের ব্যাপারে পজিশন তারা নিতে পারেনি। কেন নিতে পারেনি? কারণ আওয়ামী লীগ ব্যাপারটা আমরা এখনও বুঝি না। আমি সিরিয়াসলি বলতে চাই, মিনিট, আওয়ামী লীগ ব্যাপারটা আমরা বুঝি না। এটা ব্যাখ্যা করেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, এটা একটা চরিত্র, স্বভাব, নফসানিয়াত। আওয়ামী লীগ কে? আপনি, আমি, সব বাংলাদেশ, গোটা বাংলাদেশ আওয়ামীময়। আওয়ামী লীগ চলে গেছে, দেশে দেখেন কোনো রাজনীতি নেই। কারণ হলো এখানে রাজনীতি করতো আওয়ামী লীগ, এবং যারা বিরোধিতার রাজনীতি করতো তারা আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করতো। এটাকে আমি বলি আওয়ামী বিরোধী, আওয়ামী রাজনীতি। বিরোধী রাজনীতি আপনি কতখানি করবেন সেইটারও ফিতা, ব্যারামিটার যাই বলেন, ঠিক করে দিত আওয়ামী লীগ। এখানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে, এখানে শিক্ষার ধারণার আওয়ামীকরণ হয়েছে, এখানে ইতিহাসের ন্যারেশনের বয়ানের আওয়ামীকরণ হয়েছে। ফলে এই যে একটা টোটাল আওয়ামীময় পরিবেশের মধ্যে ফ্যাসিবাদের এই যে সামাজিকীকরণ হয়েছে এবং সমাজের মোরাল ফ্যাব্রিক যে টোটালি ভেঙে গেছে, এই অবস্থা থেকে আপনি যদি আগে সমাজকে মুক্ত করতে না পারেন, রাষ্ট্রের কোনো পলিসি এইখানে ডেমোক্রেসি ফেরানোর ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ আপনার 15 বছরের ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা ছেলে মেয়েকে ডাক্তার বানানো গৌরবের বিষয়, এবং তথাকথিত কনস্ট্রাকশনকে উন্নয়নের নামে এমনভাবে প্রচার করা হয়েছে যে লোভ হলো মানুষের প্রধান স্পিরিট হয়ে গেছে। ব্যতিক্রম ডেফিনেটলি আছে, আমি ইন জেনারেল বলতেছি। তো এই অবস্থায় একটা সমাজের যখন টোটাল মোরাল ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়, তখন আপনি সমাজে যদি এথিক্যাল প্লুরালিটি, হ্যাঁ, যদি চালু করতে না পারেন, একটা নৈতিক অভ্যুত্থান যদি না হয়, তাইলে সেই সমাজে তো ডেমোক্রেসির কথা আপনি শুরু করতে পারেন না। এবং সেটার জন্য আপনার প্রথমত আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতে হবে। সেটা কি দল আকারে? না, সেটা দল আকারে না, একটা চিন্তা, আদর্শ, চরিত্র, খাসিলত আকারে আপনার আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতে হবে। সেটার জন্য আমি বলছি, দেখেন, কলোনির শাসনের ফলে আমাদের চরিত্র যেভাবে নষ্ট হয়েছিল, মানে কলোনির আপনার স্বভাব, চরিত্র, আচার আচরণ, এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য ডিকলোনিয়াল মুভমেন্ট, বিকলোনিয়াল মুভমেন্ট, এন্টি কলোনিয়াল মুভমেন্ট, এরকম এগুলো বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু হয়েছে। তদ্রূপ আমাদেরও আওয়ামী খাসিলত থেকে মুক্তির জন্য বিআওয়ামীকরণ আন্দোলন শুরু করতে হবে। এটা কমিশন, এটা যেমন সাউথ আফ্রিকাতে হয়েছে। নাৎসি, দেখেন আওয়ামী লীগের যে যত বড় সাপোর্টারের কথা বললাম না, জার্মানি নাৎসির সাপোর্টার এর চেয়ে অনেক বড় ছিল। কিন্তু সেই এরকম প্রবল জোয়ার, ফ্যাসিবাদী জোয়ার থেকে জার্মান সমাজ কিন্তু বের হয়ে আসছে। কীভাবে বের হয়ে আসছে? ডিনাৎসিফিকেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে বের হয়েছে। ফলে বাংলাদেশে আপনার যদি আওয়ামী লীগকে ডিল করতে হয়, এটা অমুক আওয়ামী লীগ করে আছে, ঠিক আছে, তারে মামলা দেও, ধরো মারো, নো, এটা পদ্ধতি না। আওয়ামী লীগকে আপনি যখন ঘরে ধরে মামলা দিবেন, আপনি যখন তাকে ভিকটিম বানাবেন, তার মানে আপনি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। আওয়ামী লীগকে ডিল করার আপনার একটা সফিস্টিকেটেড, ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক একটা প্রক্রিয়া লাগবে। ইনজাস্টিস করা যাবে না। আওয়ামী লীগ করে বইলে ওরে পিটাই ফেলবেন, ওর ব্যবসা দখল করে ফেলবেন, নো। আপনি গত 15 বছর বিএনপি জামাত খুঁজা মারছেন, তো এখন কি আপনি আওয়ামী লীগ খুঁজে মারবেন? এই রাজনীতি, এই অভ্যুত্থান, এইভাবে আপনার মোরালি ঠিক হবে সমাজে, এইভাবে জাতি গঠন হবে? নো। তাহলে আপনি জাতি গঠন করার জন্য জাতি ট্রমাটাইজ দুই তরফ থেকে। একটা হলো আওয়ামী লীগের অত্যাচারে নিপীড়নে বিরোধীরা ট্রমাটাইজড, আরেকটা হলো আওয়ামী লীগ তার নেত্রী ফালাই যায় লোকজনের বিপদে ফালাই থেকে গেছে, এরাও ট্রমাটাইজ।
কখন জানি দৈরা মায় শুরু করে দেয় আওয়ামী লীগ বইলা। তো ফলে এই অবস্থায় তো হবে না, এই ট্রমা নিয়ে তো আপনি সমাজ আগাইতে পারবেন না, আপনাকে হিলিং প্রসেস শুরু করতে হবে। এই হিলিং প্রসেসটার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সেখানে আছে। সেটা হলে আপনি প্রথমত অ্যাচিভ করতে পারবেন যে জনগণ আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট আইডিয়াকে রাজনৈতিক আইডিয়া আকারে ভবিষ্যতে চর্চা করবে কিনা সেই ব্যাপারে শিক্ষিত হবে। রাজনীতি একটা সিরিয়াস বিষয়, যে কোনো দল হরে ধরে করা যাবে না, যে কাউরে পূজা করা যাবে না, কারণ করলে তুমি 2 দিন পরে বিপদে পড়তে পারো, তোমার নেত্রী পালায় যাবে, তুমি ধরা পড়ে যাবা। তো ফলে আপনি কোন ধরনের রাজনীতি চর্চা করবেন সেই বিষয়ে একটা জনগণের একটা রাজনৈতিক শিক্ষার জন্য হইলেও এরকম একটা কমিশন করে বিআওয়ামীকরণ প্রকল্প সারা বাংলাদেশব্যাপী শুরু করা দরকার। এটা এই সরকার শুরু করতে পারে, পরবর্তী সময়গুলোতে এটা আসবে। কারণ অপরাধের ধরনের পার্থক্য আছে। যে লোকটা গুলি করে ছাত্রদের হত্যা করছে আর যে লোকটা আওয়ামী লীগকে সমর্থন করে, ধরেন সে মনে করে শেখ মুজিব জাতির পিতা মহান, সে মনে করে শেখ হাসিনা মহান, ধরেন ও মনে করে, তো ওরে আপনি কী করবেন? পিঠা মেরা ফেলবেন? মানে ওরে তো বুঝাইতে হবে বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। তুমি যে যেটা ভুল জিনিসটা বিশ্বাস করো বাবা, এটা অনেক ডেঞ্জারাস জিনিস। কেন ভুল জিনিস? কারণ এটা কোনো রাজনৈতিক আইডিয়া না, এটা ফ্যাসিস্ট আইডিয়া। এবং ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে হলে একটা দানবীয় সংগঠন, যে সংগঠনটা ব্রুটালি রুল করে, যেটা আওয়ামী লীগ করছে। তো ফলে এই ফ্যাসিবাদের নানা রকম উইপন ছিল, তার আপনার অলিগার্ক ছিল, কালচারাল উইং ছিল, মিডিয়া ছিল, বড় অর্থে মিডিয়া ছিল। এই যে অনেকদিন পরে ধরেন আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, হ্যাঁ, আগে তো আমাদের নাম নিলে মনে হয় যে তাদের জ্বর আসতো গায়ে। তো এই যে অবস্থাটা আপনার করে রাখা হয়েছিল, তো সেটার মধ্য দিয়ে আপনার এই যে আওয়ামীময় একটা বাংলাদেশ, হ্যাঁ, তো এখনও আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছে। এটা আলবার্তো তোস্কানোর বই আমি পড়তেছিলাম, আলবার্তো তোস্কানো এটা থিওরাইজ করছে, এটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি। লেট ফ্যাসিজম এক ধরনের স্বাধীনতার কথা বলে, কথা বলে। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে জাস্ট। তো ফলে আপনাকে আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। আপনি আওয়ামী লীগকে ডিল করতে পারলে আপনাকে স্বপ্ন দেখতে হবে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা আওয়ামী লীগ করে ওই ব্যক্তিকে নির্মূল করে না, ওই ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রদায়ন করে না। সেটা হলো আওয়ামী লীগ একটা আইডিয়া, চিন্তা আকারে এটাকে ডিরুটেড করা, ডিআওয়ামীকরণ করা। এরপরে হলো রাজনীতি শুরু হবে বাংলাদেশে। আপনি কোন রাজনীতিতে যাবেন? কারণ ফ্যাসিবাদের প্রতিক্রিয়ায় আপনি কোনোদিনও ডেমোক্রেটিক রাজনীতি করতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার প্রত্যেকটা ডেমোক্রেটিক মুভমেন্ট ফেল হয়, কারণ ফ্যাসিবাদ তো অস্ত্র নিয়ে মোকাবেলা করে। আপনাকে গৃহযুদ্ধ শুরু করতে হবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। যে কারণে ওই বিএনপির ধরেন আন্দোলনগুলোকে বলা হয় যে এগুলো কি কসমেটিক আন্দোলন, ঈদের পরে হবে। আরে ভাই, বিএনপি তো একটা গেরিলা সংগঠন না, এইটা সিম্পলি আপনার গণতান্ত্রিক মানে নানা দল মতের আমরা একটা সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক পার্টি, ও তো গৃহযুদ্ধ শুরু করবে না। জি, অনেক ধন্যবাদ। বেশ পদ যে কথা রেজাউল করিম রনি বললেন, এখন যারা স্টেক হোল্ডার আছে রাজনীতিতে, বিএনপি, জামাত এবং আপনারা যারা সহ, এরকম করে কোনো রাজনৈতিক দল চিন্তা করছে কিনা আমি জানি না, আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন। আরেকটা হলো যে কয়েকদিন ধরে আমরা বিএনপির পক্ষ থেকে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে যে যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে, কারণ আওয়ামী লীগ এবং তাদের দেশি বিদেশি প্রভু, আপনিও একটু ইঙ্গিত করেছেন বিদেশি প্রভু কীভাবে এটাকে মাস্টার মাইন্ডিং করছে, সেটা তো একটা আছে। এই দুটো বিষয়ে রেজাউল করিম রনি ভাইয়ের যে কথা আমাকে শুনে খুব ভালো লাগলো, কিন্তু এই জিনিসটা এইরকম কেউ চিন্তা করছে কি না? যদি না করি তাহলে এই ফেসিস থেকে কি আমরা মুক্তি হতে পারবো? এটাই তো একটা রাজনৈতিক সংকট আকারে হাজির হচ্ছে আর কি, যে আপনি নির্বাচনের দাবি করবার পাশাপাশি এই যে বৃহত্তর একটা সামাজিক লড়াই, আমার রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর লড়াই, আমার জাতিকে জাতি বানানোর যে একটা বৃহত্তর লড়াই আছে, সেই লড়াইটা থেকে আমরা অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছি এবং মনে হচ্ছে ভুলে যাচ্ছি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুদায়িত্ব আছে যে তারা ওই লড়াইটাকে কিভাবে ওন করবে। প্রথম দিকে আমরা দেখেছি যে তারা কিন্তু প্রত্যেকটা কথায়, কাজে, বক্তব্যে ছাত্রদের গণ অভ্যুত্থানকে প্রচুর রেফার করতেন, কিন্তু ইদানিংও তারা কিন্তু নির্বাচনী ন্যারেটিভে চলে আসতেছেন, মনে হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলোর যে প্রেশার আছে সেই ন্যারেটিভে চলে আসছেন। বিএনপির ষড়যন্ত্র দেখবার একটা বড় জায়গা হচ্ছে, আমি যেটা আগে বলেছি 111, যে তারা বোধ করছে যে তারা এইবারও ক্ষমতার খুব কাছে এসে বঞ্চিত হতে পারে। দ্বিতীয় একটা ভয়ের জায়গা হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া গত 16 বছরে কিন্তু বিএনপির সাথে এঙ্গেজ হয় নাই। তারা খুবই নমিনালি এই অভ্যুত্থানের পরে তারা যোগাযোগ স্থাপিত করেছে। তো সেই জায়গাতে তাদের সাথে কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্কের ঘাটতি আছে।
ভারত মনে করে যে 10 ট্রাক অস্ত্র মামলা যেটা হয়েছে এইটার সাথে সরকার জড়িত, সারা দেশে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে এটার সাথে বিএনপি সরকার জড়িত, এরপরে হচ্ছে 7 সিস্টার্স, ভারতের যে 7টা রাজ্য আছে এগুলোতে আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়ার কাজে তখনকার বিএনপি সরকার জড়িত, এই ভয়গুলো ভারতের মধ্যে আছে। এই জন্য তারা বোধ করছেন যে কিভাবে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসা যায় অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে নার্ভাস করে দেওয়া যায়, অস্থিতিশীল করা যায়। তো সেইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির দায়িত্ব ইন্ডিয়ার কাছে রিচ আউট করা, যে তোমরা কি এখানে আওয়ামী ফ্যাসিবাদ চাও না একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাও, যেই ডেমোক্রেটিক ট্রানজিশনটা তোমার রাষ্ট্র, তোমার সীমান্ত, তোমার সভরেন্টির প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জায়গাটা ট্রাস্ট বিল্ডিংটা হচ্ছে এখন একটা বড় চ্যালেঞ্জ। এবং দুই পক্ষ যদি দুই পক্ষকে ভয় পায়, আলোচনাতে না বসে, ট্রাস্ট বিল্ডিং না হয়, তাহলে দুই পক্ষই কিন্তু ষড়যন্ত্রের থিওরিতে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। কারণ আপনাকে আমি যদি না চিনি তখন সন্দেহটা বাড়বে, প্রবণতাটা বাড়বে, সেটা অ্যাড্রেস করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে ইন্টারনালি গণ অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয় নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে হাজির ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, কিন্তু আমাদের ডাকে দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ রাস্তায় নামেন নাই, হাজার হাজার মানুষ জীবন দেন নাই, এটা ফ্যাক্ট। কিন্তু রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীরা জুলুমের শিকার হয়েছেন গত 16 বছরে, তাদের অসাধারণ ত্যাগ আছে, এটা সত্য। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কিন্তু নির্বাচনকালীন সরকারের মতো না, কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না। অতএব রাজনৈতিক দলকে যেটা বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে রাজনৈতিক দলের সবরের যে লিমিট আছে, কারণ তারা ক্ষমতায় যেতে চায়, তাদের ভিতরে একটা অধৈর্যের আচরণ আছে, এটাও তাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, লিডারশিপদের বয়স। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের বয়স কিন্তু অলমোস্ট সবার 70+। যে বয়সে রাষ্ট্র কাউকে এমপ্লয়েড রাখে না, পেনশনে পাঠায় দেয়, সেই বয়সে হচ্ছে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার কাজে আসে। যেই কাজটা একটা রাষ্ট্রের সবচেয়ে কঠিনতম কাজ, সেই কাজটা করতে আসে পেনশনাররা, অবসরপ্রাপ্ত লোকজন আসেন হচ্ছে। তো সেই জায়গাতে যাদের বয়স 75, 80, তারা বোধ করছেন তাদের জীবনের সর্বশেষ নির্বাচনটা খুবই কাছে। অতএব সেই নির্বাচনটাতে যদি জীবনের শেষবারের মতো তারা এমপি মন্ত্রী হইতে না পারেন, তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষার, একটা প্রত্যাশার, অপ্রাপ্তির একটা ঘাটতির জায়গা আছে। এটা একান্ত পারফেক্ট, মানে এগুলো থাকাটার ভিতরে আমি কোনো অন্যায্যতা দেখছি না, এগুলো আছে। কিন্তু বোঝার চেষ্টা করছি যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই মনস্তত্ত্বটা মাথায় নিতে হবে যে আমার রাজনৈতিক দলগুলোর ভিতরে যেহেতু তারা স্টেক হোল্ডার, তারা যেহেতু জনগণ সম্পৃক্ত, তাদের এই কনসার্নগুলোকে আমাকে অনবোর্ড রাখতে হবে। এই গ্যাপটা যেন না হয়, তাহলেই হচ্ছে ষড়যন্ত্রের যে আলাপগুলো আসছে সেটা তখন তৈরি হবে না। কনভারসেশন, ডায়ালগ যত বেশি হবে, যত বেশি সবগুলো পক্ষ কথা বলবে, তত বেশি এই আস্থাহীনতার জায়গাটা কমে যাবে। এটাই জরুরি। যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, এখন ধরেন সাধারণভাবে মানুষ আলোচনায় কি আছে, যেমন ধরেন একবার আলোচনা উঠলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হোক, আবার কেউ কেউ বলছেন যে না, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা দরকার নেই, এদের যে নেতা কর্মী যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচার করা হোক। কিন্তু অনেকে আবার সাধারণ মানুষও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, ভাই আগামী দিনে নির্বাচনে কি হবে, আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেওয়া হবে অথবা নির্বাচন করতে পারবে কি না? আপনি একটা পার্সপেক্টিভ বা একটা ন্যারেটিভ বলেছেন যেটা আওয়ামী করণ থেকে যদি মুক্ত করতে হয়, কী কী করতে আওয়ামীকরণ। হ্যাঁ, কিন্তু এখন তো মানুষ, তো সাধারণ মানুষ এত কিছু বোঝে না। সাধারণ মানুষ এটা বুঝবে, এটা খুবই সহজ জিনিস। কারণ হলো একটা, আপনাকে প্রথমত বুঝতে হবে, ধরেন আপনি সহজ উদাহরণ দেয় জিনিসটা সাধারণ মানুষ বুঝবে। ধরেন আপনি ধর্ষণ বন্ধ করতে চান, এই জন্য আপনি ধর্ষকের কঠিন শাস্তি দিতে চান, তাই না? এখন ধর্ষকের শাস্তি যদি আপনি সারা জীবন দিয়া যান, ধর্ষণ বন্ধ হবে না। কিন্তু ধর্ষণ তাই বলে কি বন্ধ করতে হবে না? করতে হবে। তাহলে আর কি পদ্ধতি আছে ধর্ষণ বন্ধ করার? আর পদ্ধতি হইল আপনি খোদ ধর্ষণকে আপনি ফোকাস করেন বেশি, ধর্ষককে বেশি ফোকাস করা হচ্ছে। কিভাবে সেটা? আপনি এমনভাবে কনসেপ্টটাকে, আইডিয়াটাকে সমাজে আপনার পরিচিত করান যে ওমেন ইজ সামথিং লাইক দ্যাট আনরেপেবল, যে নারী এমন একটা সত্তা যেটা রেপেবল না, রেপ করার বিষয় না। তদ্রূপ ঠিক সেইভাবেই
রাজনীতি এমন একটা বিষয় যেটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ এবং রাজনীতি একটা সেপারেট এন্টিটি। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট এন্টিটি, আর রাজনীতি হলো একটা জনগণের অধিকার, সাম্য, মর্যাদা, ইকুয়ালিটি, মানবিক আপনার কি বলে প্রসপারিটি, এগুলোর ব্যাপার। এগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তাহলে কি? তাহলে কিন্তু এই আওয়ামী লীগ আপনাকে রুল করতেছে। এই আওয়ামী লীগের বিশাল কালচারাল ক্যাপিটাল আছে, বিশাল মিডিয়া ইন্ডাস্ট্রি আছে, তার পাচারের বিশাল অর্থ আছে। সে যে ইন্ডিয়ান প্রপাগান্ডার কথা আসলো, এটা নিয়ে একটু পরে বলবো। হ্যাঁ, সে লবিস্ট নিয়োগ করতে পারতেছে, তার মিলিয়ন মিলিয়ন ডলার তার পাচার করা আছে। তো ফলে এই শক্তিটাকে সে নানা জায়গায় কাজে লাগাইতে পারে। কিন্তু এইটা যে রাজনৈতিক শক্তি না, তার প্রমাণ তো আপনার শেখ হাসিনার পালাই যাওয়ার মধ্য দিয়ে পেয়েছেন। ইভেন সে প্রপার ফ্যাসিস্টও না, সে স্কেপিস্ট ফ্যাসিস্ট, মানে পলায়ন পর ফ্যাসিস্ট আর কি। হিটলারের মতো কিন্তু আদর্শবাদী ফ্যাসিস্ট না। ফ্যাসিজম আমরা একটা গালি হিসাবে ব্যবহার করি, এটা কিন্তু গালি না, এটা একটা রাজনৈতিক আইডিয়া। এই রাজনৈতিক আইডিয়াটা এরকমই হয়। হ্যাঁ, সেটার পক্ষে অনেক মানুষ থাকে, যারা থাকে ইতিহাসে তাদের পরিণতি আমরা দেখছি, কিন্তু আমরা এটা হোলসেল গালি হিসাবে ব্যবহার করি। এটা গালি হিসাবে আমি ব্যবহার করতে বলতেছি না, আমি বলতেছি এটা একটা রাজনৈতিক আদর্শ, আইডিয়া। হ্যাঁ, এখন আপনি জানেন যে এই গ্লাসে বিষ আছে আর ওই গ্লাসে চা আছে। হ্যাঁ, তা আপনি বিষটা কি এখানে সার্ভ করবেন না। তা আওয়ামী লীগ এরকম একটা পয়জনাস পলিটিক্যাল আইডিয়া, যেটা আপনি সমাজে যদি এই পলিটিক্স রান করেন, তাহলে সমাজে এটা আগামী 100-200 বছর পরে যদি ফ্যাসিবাদ আসে, সেটা কি ভালো হবে? তাহলে আপনি তো একটা জাতি নির্মাণ করবেন, একটা পলিটিক্যাল কমিউনিটি নির্মাণ করবেন, তার জন্য তো একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট লাগবে। সেখানে যদি একটা ফ্যাসিস্ট আইডিয়া পলিটিক্যাল আইডিয়া আকারে থেকে যায়, একটা ফ্যাসিস্ট চিন্তা যদি পলিটিক্যাল চিন্তা আকারে থেকে যায়, তাহলে তো সমাজে আগামী দিনের রাজনীতি তৈরি হবে না। এই জন্য আমি বলতেছি আমরা এখন একটা আওয়ামীময় পরিবেশে আছি। আপনার আওয়ামী খাসিলত আসর মুক্ত হওয়ার পরে বাংলাদেশে কোন ধরনের রাজনীতি তৈরি হবে, সেই আলাপ শুরু হবে। আমরা এখন ওই আলাপে ঢুকতে পারিনি। হ্যাঁ, আমার কথা হয়তো পরে আপনার বুঝতে পারবেন, কারণ এর আগেও আমি শাহবাগের সময় বলছিলাম যে এইটা ফ্যাসিবাদকে সামাজিকীকরণ করবে, এটা একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে। তখন লোকজন আমাদের জঙ্গি জামাতটা বলে গালাগালি করছে। এখন আমি বলতেছি, আপনি যদি আওয়ামী লীগকে ডিরোটেট করতে না পারেন, তাহলে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি হবে, এই ধারায় মেইন স্ট্রিম থেকে যাবে। আবারও ইন্ডিয়ান কালচারাল ক্যাপিটালের মধ্যে দিয়ে আবারও এখানকার মেজরিটি মানুষ পরাধীন থাকবে, সংখ্যায় মেজরিটি থাকবে, কালচারালি ফিলোসফিক্যালি চিন্তার দিক থেকে এরা দাস হয়ে থাকবে। হ্যাঁ, আবারও এখানে ইসলাম প্রশ্ন নিয়ে আপনার কথা বলতে হবে। ফলে একটা ডেমোক্রেটিক পলিটিক্সকে যদি সমাজে মেইনস্ট্রিম করতে হয়, তাহলে আপনাকে ফ্যাসিবাদ মুক্ত সামাজিক স্তর নির্মাণ করতে হবে। সেটার জন্য যে এথিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেই এথিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করার ধাপ হইল বিআওয়ামীকরণ করা। এটা ম্যান্ডেলা করছে সাউথ আফ্রিকাতে, এটা আপনার ইয়াতে হয়েছে, আপনার এই ডিনাচিফিকেশন জার্মানিতে হয়েছে, পৃথিবীর বহু দেশে, যেটা আমি নতুন কোনো কথা বলতেছি না, এটা বহু দেশে। যে এটা আমরা আমাদের মডেলটা কী হবে এটা আমরা চিন্তা করতে পারবো। আমার চেয়ে বহু জ্ঞানী লোক এই দেশে আসছে, তারা চিন্তা করতে পারবো। আমি এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই কথা আমি বলতেছি। আওয়ামী লীগ একটা গণহত্যা ফেস করার ঝুঁকিতে ছিল, এই কারণে তারা ক্ষমতা ছাড়ে নাই। তারা যখন এই যুক্তি দিত, আমি বলতাম না, আপনারা কনফেস করেন যে আপনারা ভুল করছেন। মানুষ মাত্রই অপরাধ করার অধিকার রাখে না, ভুল করতে পারে সে। আওয়ামী যে সমর্থক যে, সে ভুল করছে। আর যে আওয়ামী লীগের আপনার পদধারী নেতাকর্মী, তার উপর অর্ডার ছিল ছাত্রদের হত্যা করার বা আক্রমণ করার, সে ফৌজদারি অপরাধ করছে। ফলে দুই অপরাধকে তো আপনার আলাদা করতে হবে, করে আপনি নতুন রাজনৈতিক বলয়ে প্রবেশ করেন। এটা হলো এক নম্বর কথা। আর আমার দ্বিতীয় নম্বর প্রস্তাবনা হলো, ভারত প্রশ্নে আমাদের এখানে পুরা পলিটিক্সটা 54 বছরে একটা উল্টা পলিটিক্স করা হয়েছে। শুধু রং বললে হবে না। দেখেন, রাষ্ট্র কনসেপ্টের সাথে বন্ধু বলে কিছু নাই। রাষ্ট্র তার যে সভারেন এন্টিটি, তার যে সার্বভৌম ক্ষমতা, এটা সে ক্লেম করে এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। ফ্রেন্ড পারসেপশনের উপর ভিত্তি করে রাষ্ট্র তার সভারেন্টি ক্লেম করে না। এটা বেসিক কথা, সহজ সাধারণ কথা, মানুষজন বুঝবে আমার কথা আশা করি। তো ফলে আপনি যখন বলেন বন্ধু রাষ্ট্র, তার মানে আপনি আপনার রাষ্ট্রের সভারেন্টিকে মিন করেন না। কোনো রাষ্ট্রই আপনার বন্ধু না। ভারত তো নাই। ভারত আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে কেন? কার্গিল যুদ্ধে মার খাওয়ার পরে একমাত্র 71 সালে তাদের সাথে আমাদের যে ওই সময়ে তাদের সাথে আমাদের যে মৈত্রীটা হইল, মৈত্রী বলবো সেটাকে, সেই মৈত্রীর মধ্যে দিয়ে তারা প্রথম পাকিস্তানের সাথে আপার হ্যান্ড নেওয়ার সুযোগ পাইল। সেটা করে দিছে আমরা। আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়তো 9 মাস লাগছে, এটা তো 9 বছর লাগতো, কিন্তু এটা যেহেতু শুরু হয়েছিল এটা আমরা শেষ করতামই। হ্যাঁ, অস্ত্র তুলে নিচ্ছে সাধারণ মানুষ, কৃষক জনতা, সে দেশ স্বাধীন না হইয়া যায়। বছরের পর বছর গেরিলা যুদ্ধ হইতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, আমার জীবন যাইতো, গেছেই তো জীবন, তাই না? তো সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ভারতকে প্রথম আমরা আপার হ্যান্ড, পাকিস্তানের উপর আপার হ্যান্ড নেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা 71 সালে। ফলে ভারত কৃতজ্ঞ থাকবে, আমরা না।
আমরা তো জীবন দেওয়ার জন্য নামিয়ে গেছিলাম যুদ্ধে। হ্যাঁ, তো ফলে এটা তখন ওইটা মিউচুয়াল ইন্টারেস্ট ছিল 71 সালে সহযোগিতা, সেটার জন্য আমরা কৃতজ্ঞ, অসুবিধা নেই। কিন্তু কৃতজ্ঞতার মানে এইটা না যে সম্পর্ক দেখেন চিরস্থায়ী না, ঘরের সম্পর্ক চিরস্থায়ী থাকে না। আর তো আপনার এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক, পৃথিবীতে বহু রাষ্ট্র আপনি পাবেন ঘোষিত শত্রু রাষ্ট্র, তারা কিন্তু দুইটাই পাওয়ার, নিজেদের পাওয়ার সভারেন্ট মর্যাদা নিয়ে টিকে আছে। যেমন চায়নার আপনার আমেরিকা, রাশিয়া আমেরিকা, এটাকে বন্ধু রাষ্ট্র, একে বলে একজন আরেকজন বন্ধু রাষ্ট্র। ঘোষিত শত্রু রাষ্ট্র আপনার নর্থ কোরিয়া আমেরিকা, ঘোষিত শত্রু রাষ্ট্র, ঠিক নাই, নাকি বিলীন হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে। ফলে আমি মনে করি ভারতের ব্যাপারে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে। এই অভ্যুত্থানটা একই সাথে এইটা ভারতের ব্যাপারেও আমাদের একটা জাতিগত ঐক্য তৈরি করছে, সেটাকে আমি মনে করি জাতিগত একটা অবস্থান আমাদের লাগবে। সেই অবস্থানের ভিত্তিতে ভারতকে আমরা ঘোষিত শত্রু রাষ্ট্র বলতে পারি, অসুবিধা নাই, শত্রু রাষ্ট্র বলবো। আবার আমরা ওইখানে যাব, চিকিৎসা হবে, আমাদের কালচারাল আদান প্রদান হবে। দেখেন, কোনো মুসলমান ভারত বিরোধী হইতে পারে না, কোনো মুসলমান হইতে পারে না। 800 বছর শাসন করছে যে ভূমি, হ্যাঁ, আপনি ভারত বিরোধী হবেন কেন? আমাদের একটা কমন সাউথ এশিয়ান এন্টিটি আছে, আইডেন্টিটি আছে। এখন মানচিত্র আলাদা হয়েছে, সময় অনেক গড়াইছে, ঠিক আছে, কিন্তু আপনি গ্লোবাল ওয়ার্ল্ডে যখন মিশেন, আপনি যখন আমেরিকাতে যাবেন বা ইউরোপে যাবেন, আপনি কিন্তু ঘুরে ফিরে সাউথ এশিয়ান রেস্টুরেন্টে যান, বা আপনি একটা ইন্ডিয়ান পাকিস্তানি দেখলে একসাথে বসে আড্ডা দেন, আপনি কিন্তু ওই আপনার লাতিন আমেরিকার লোকটার সাথে বসে আড্ডা দেন না। তো ফলে আমাদের গ্লোবাল মানচিত্রে একটা সাউথ এশিয়ান এন্টিটি আছে, আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা প্রোটেক্ট করার জন্য হলেও আমাদের ভারতের ব্যাপারে একটা পরিষ্কার পজিশন লাগবে, জাতিগত পজিশন লাগবে, এবং তাতে করে ভারত আমার মনে হয় লাইনে চলে আসবে। যে আমরা পদ অন্য একটা প্রসঙ্গে আলোচনা করি। আপনি দেখেছেন যে নিউ ইয়র্কের সম্পাদককে যে এয়ারপোর্টে যে হেনস্থা করা হয়েছে, উনি স্ট্যাটাস দিয়েছিলেন, এটা সরকার এটা রিয়্যাক্টও করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখনও 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নুরুল কবিরের মতো একজন সাংবাদিককে এয়ারপোর্টে যদি হেনস্থার শিকার হতে হয়, তাহলে কারা এখনও ওই সব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে? দেখেন, এটা মানে আপনি চাইলে ইতিবাচকভাবেও দেখতে পারবেন যে একটা পাসপোর্ট স্ক্যান করলে পরে যাদের ব্যাপারে রেড লাইন আছে আর কি, তালিকাভুক্ত আছে, ওই সফটওয়্যার থেকে তার নামটা তো আসলে ডিলিস্ট করা হয়নি, ওটা তালিকাতে আছে। ওইটা এভরি টাইম পাসপোর্ট স্ক্যান করলে দেখলেই ওই নামগুলো ক্যাঁ ক্যাঁ করে ওঠে আর কি, যে আপনার এগুলো তো লাল তালিকাভুক্ত আর কি, তো তাকে থামাইতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা চাকরি করছেন ওখানে কিন্তু কনস্টেবল, ইন্সপেক্টর টাইপের পুলিশ সদস্যরা কাজ করেন, খুব বেশি ইংরেজি পত্রিকা পড়েন, টকশো দেখেন, নিউজের সম্পাদককে চেনবেন ব্যক্তিগতভাবে, এমনটা আশা করবার সুযোগ নাই। উনি কিন্তু মমতাজ না যে তাকে সাধারণ মানুষ চিনবে। তো সেখানে ব্যক্তিগতভাবে চেনার জায়গাটা তো একটা গ্যাপ আছে। ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে আপনার সশস্ত্র বাহিনী দিবসে শফিক রেহমান আমন্ত্রিত ছিলেন, কিন্তু মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, উনি কার্ড নিতে ভুলে গেছেন। এখন ওনাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিচ্ছে না সেনাকুঞ্জে। তো এখন যারা জুনিয়র অফিসার আছেন অথবা সিপাহীরা আছেন, শফিক রেহমান তো বাংলাদেশের পলিটিক্স থেকে তো উনি নাই হয়ে গেছেন গত অনেকগুলো বছর। তো আমরা যারা যায় দিন পড়েছি ওই জেনারেশনের লোক হয়তো ওনারা না, তাকে চিনতে পারেন না, ঢুকতে দিচ্ছিলেন না। তো আমার মনে হয় যে এখানে একটা আন্তরিক ভুল আছে, একটা হলো সিস্টেমের ভুল আছে, থার্ড হচ্ছে করণীয় জায়গা আছে। যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই টোটাল হেনস্থার জায়গাটা, একইভাবে দেখেন আওয়ামী লীগের যে শত শত মানুষ পালাইলো, গুম খুন গণহত্যার সাথে জড়িত সশস্ত্র বাহিনীর সদস্যরা তো পালাইছে, মিলিটারি অফিসাররা পালাইছে, আপনার আমলারা পালাইছে, এমপি মন্ত্রীরা পালাইছে, তারা কীভাবে পালাইলো? তাহলে এটার টোটাল একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে আমার রিভিউ করা দরকার, যে যাকে হেনস্থা করা উচিত না তাকে কেন হেনস্থা করা হচ্ছে, আর যাদেরকে থামিয়ে দেওয়া দরকার ছিল তাদের পাসপোর্টটা ক্যাঁ ক্যাঁ করে উঠলো না কেন তখন মেশিনে? তাহলে সমস্যাটা কি মেশিনে না সমস্যাটা ম্যানেজমেন্টে, কোন জায়গাটাতে? এরপরে আপনি জানেন যে 5 তারিখের ঘটনার পরে কিন্তু টোটাল এয়ারপোর্ট সিকিউরিটিবিহীন হয়ে গেছিলো কয়েকদিনের জন্য, কারণ টোটাল পুলিশ ফোর্স পালিয়েছে। আমি বিদেশ থেকে এসছেন এমন অনেক মানুষকে আমি চিনি যারা বিমান থেকে লাগেজ নামায়া নিজের লাগেজ টাইনা টুইনা বাইর হয়েছেন এবং কোনো পাসপোর্টে এক্সিট সিল নাই। এবং এইটা পরবর্তীতে উনি যখন আবার তার দেশে প্রবাসে যেখানে থাকেন ফিরে যেতে চেষ্টা করেছেন, ওখানে কিন্তু উনি ঝামেলার মধ্যে পড়েছেন। ওখানে আবার অ্যাম্বাসি থেকে তার ক্লিয়ারেন্স নিতে হয়েছে যে তিনি বৈধভাবে গেছেন এবং আসছেন কিনা। অতএব অনেকগুলো গ্যাপস আমাদের বিদেশ কেন্দ্রিক আমাদের আছে, শুধু এয়ারপোর্ট না, আমাদের
টোটাল সীমান্ত কেন্দ্রিক যে আসা যাওয়াগুলো আছে, এখানে হাজার হাজার বৈধ অবৈধ মানুষও তো পালিয়ে গেছেন। তাহলে অন্যান্য বর্ডার থেকে পালালেন কিভাবে? গণমাধ্যমের একজন গুরুত্বপূর্ণ মানুষ, ৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু সাহেব তো মোমেনশাহী সীমান্ত থেকে পালানোর সময় ধরা খেয়েছেন। তারপরে এই যে বহুল সমালোচিত জাস্টিস মানিক ধরা খেয়েছেন। তাহলে আমাদের শুধু এয়ারপোর্ট সিকিউরিটি না, আমাদের টোটাল বর্ডার সিকিউরিটি বিষয়টাকে রিভিউ করা দরকার। যে বৈধ অবৈধ যাওয়া আসার যে বিষয়গুলো আছে, টোটালটা রিভিউ করে একটা প্রফেশনাল সেট আপে নিয়ে আসা দরকার, যে পেশাদারিত্বের ভিত্তিতে কিভাবে আমাদের এই যে ইমিগ্রেশনটা ম্যানেজ করা হবে, এটা জরুরি। যে আমরা একদম শেষ করে 1 মিনিটে এই বিষয়ে আপনি একটু একই কোশ্চেন। দেখেন, আমাদের এয়ারপোর্টের সিস্টেম খুবই বাজে, ওভারঅল সিস্টেম যেটা বললো, হ্যাঁ, এটা পৃথিবীর আমাদের চেয়ে অনেক দরিদ্র দেশের এয়ারপোর্টের সিস্টেম অনেক উন্নত, হ্যাঁ। তো এইটা টোটালি চেঞ্জ করতে হবে, টোটালি এটা আপগ্রেড করতে হবে, এবং আমাদের হয়রানি এটা হয়। এবং কবির ভাই আমার এডিটর ছিলেন নিউজে কাজ করার সূত্রে, এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক উনি, এবং ওটা সাংবাদিকতার ইতিহাসে একটা শ্রদ্ধেয় নাম হয়ে থাকবেন এরকম একটা ব্যক্তি। তো কবির ভাইকে সামাজিকভাবে চেনা বা না চেনার চেয়ে বড় কথা হইলো আমার মনে হয় যে ওই যে ফদ ভাই যেটা বললেন যে ওই লিস্টে নামটা কাটা যায়নি, হ্যাঁ। তো এখন এবং আরেকটা ব্যাপার হলো এই যে দেখেন এখনও যে হয়রানির শিকার হয়, তার মানে এখনও আওয়ামীময় বাংলাদেশে আছি, তার মানে আমার আগের কথাই তো প্রুফ হয়। ফলে এই যে একটা অভ্যুত্থান হইলো, এই অভ্যুত্থানে কী হইলো বেসিক্যালি, এই অভ্যুত্থানে জেনজি জেনারেশন, মানে এই জেনারেশন তার ঐতিহাসিক কর্তাসত্তার উন্মেষ ঘটছে, এবং এই ঐতিহাসিক কর্তাসত্তার রিকগনিশন দরকার। আপনার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির দায়িত্ব হলো যে এই যে নতুন ঐতিহাসিক কর্তাসত্তার উন্মেষ ঘটছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটার পলিটিক্যাল ভাষাটা বোঝা, তাইলেই দেশ দাঁড়ায় যাবে। দেখেন, বাংলাদেশ গঠন করা খুব সহজ, খুবই সহজ, খালি হাসিনা যা করছে তা করবেন না, দেশ গঠন হয়ে যাবে। হাসিনা এইভাবে নির্বাচন করছে, আপনি করবেন না। হাসিনা এইভাবে প্রশাসন চালাইছে, আপনি এইভাবে চালাবেন না। হাসিনা এইভাবে পুলিশ চালাইছে, আপনি চালাবেন না। জাস্ট অপোজিটটা করেন, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই জন্য হাসিনার ছবি প্রয়োজনে পকেটে রেখে দেন, হ্যাঁ, যখন বুঝলা যাবেন বাইরে একটু দেখে নেবেন, আচ্ছা এটা করতে হবে। খুবই সহজ, কিন্তু ওই উইলটা থাকতে হবে আপনার। এই জন্য আমাদের দরকার, দেখেন, যোগ্যতা দক্ষতা এগুলো কম বেশি হইতেই পারে, এটা আমরা আন্তরিকতা দিয়ে অনেক সময় এটা পোষায়ও নিতে পারি, কিন্তু ওই ডেডিকেশন, ওই অনেস্টি, এটা আমাদের লাগবে। বাংলাদেশে যেটা দরকার আসলে, মানে যেটা আমি বারবার বলি, আমরা নৈতিকতা সবসময় অন্যের কাছ থেকে আশা করি যে আপনি ভালো হবেন, আমার ভালো হওয়ার দরকার নেই, হ্যাঁ, আমি ভালো হবো মানুষের কাছে, কিন্তু পার্সোনালি আমি সুযোগ সন্ধানী হব, হ্যাঁ। তো এইটা না, আমাদের এই যে ফিলেন্থ্রপিক একটা অভ্যুত্থান আমরা দেখলাম, হ্যাঁ, পরোপকারমূলক একটা, মানে আপনার ধর্ম বর্ণ শ্রেণী পেশা বৈষম্য ভুলে এই যে একটা অভূতপূর্ব ঐক্য, এই স্পিরিটটাকে যদি আমরা রেকগনাইজ করতে পারি পলিটিক্যালি, তাহলে বাংলাদেশ গঠন করা সম্ভব একটা সুন্দর। সেই প্রত্যাশা থাকলেও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাউল ইসলাম রনি, অনেক ধন্যবাদ। আবারও হয়তো দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।